বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন এটা কোনো পারফর্মিং আর্ট সেন্টার, আর ভিতরে দেখলেও মনে হচ্ছিল যেন এটা একটা ডান্স ক্লাস চলছে। কিন্তু আসলে এই ডান্স গ্রাহকদের খুশি করানোর জন্য জোর করে করানো হচ্ছিল, আর গ্রাহকরা এটা দেখেই ঠিক করতো যে তারা কোন মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। বাবু যেমনটা বলবে তেমনটাই করবি, বুঝলি পূর্ণিমা? আর হ্যাঁ বাবু, আর ও যদি কোনো নখরা করে একটা কানের গোড়ায় দেবেন, আপনি লাইনে চলে আসবে। পূর্ণিমা, ভেতরে যা, ভেতরে যা পূর্ণিমা। যান বাবু। 14 বছরের পূর্ণিমা এমন একটি নৃত্যশালায় বন্দী ছিল যেখানে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করানো হয়। কিন্তু পূর্ণিমা এরকম জায়গায় পৌঁছলো কি করে? একটা গরিব পরিবারের মেয়ে, যার থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন কেড়ে নিয়ে তাকে এই নরকে ঠেলে ফেলে দেওয়া হয়। জানো দিদি, ওদের মধ্যে অনেকেরই স্কুল যাওয়ার টাকা নেই। আচ্ছা, আমি যদি ওদের বাবা মার সাথে কথা বলি তাহলে কি ওরা মানবে? মনে হয় তো মেনে নেবে। কিরণের বাবা তো নিশ্চয়ই মানবে, ওরা তো খুব গরিব, তাই ওনার 4 মেয়ে। কিরণ ওদের বড় বোন, তো তাই ওর বোন পূর্ণিমা রোহিণী পূজার দেখাশোনা করে। ওদের বাবা মজুরের কাজ করে, আর ওদের মা তো ওদের ছেড়ে চলে গেছে। আর 2 বোনের দায়িত্ব ওদের ঘাড়ে চলে আসায় ওরাও স্কুল ছেড়ে দেয়। ঠিক আছে, আমি কথা বলে দেখছি। এদের মা তো একটা বাচ্চা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আমার মুখ পুড়িয়েছে। রঘু, আমি শুনেছি যে কিরণ আর পূর্ণিমাকে স্কুল ছাড়তে হয়েছে। আর কি করতাম ম্যাডাম, আমাকে রোজ কাজ খুঁজতে হয়। সেই জন্যে আজ আমি এখানে থাকি, কাল শহরে, মাঝে মধ্যে বাইরেও থাকতে হয়। আর কাউকে না কাউকে তো বাচ্চাগুলোকে দেখাশোনা করতেই হবে। আমি তোমার অসুবিধাটা বুঝতে পারছি রঘু, কিন্তু লেখাপড়া করলে তো এদের ভবিষ্যৎটা তৈরি হতে পারে, জীবন বদলাতে পারে। আপনি কি বলছেন কিচ্ছু বুঝতে পারছি না। রঘু, আমি একজন সমাজসেবিকা, মেয়েদের হোস্টেল চালাই, ওদের থাকা খাওয়া বাকি সব প্রয়োজন মেটাই, ওদের পড়াশোনারও ব্যবস্থা করে দিই। একটা স্কুলের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আমি চাই কিরণ আর পূর্ণিমাকে তুমি আমার সাথে যেতে দাও, তাহলে ওদের ভবিষ্যৎটা তৈরি হবে। রোহিণী আর পূজা তো এখন খুবই ছোট, আমাদের ওখানে 10-11 বছরের পর থেকেই ভর্তি নেওয়া হয়, কিন্তু আমি এদের দুজনকেও পরে নিয়ে যাব। সাথী, অর্চনা, পলক, এ হলো কিরণ আর ও পূর্ণিমা। এখন এরা দুজনও তোমাদের সাথে এই ঘরে থাকবে। দেখো, ওগুলো তোমাদের বেড।
দুজনেই তো টেস্টে ভালো পারফর্ম করেছে। স্যার কিরণ 5 অবধি আর পূর্ণিমা 4 অবধি ওদের গ্রামের সরকারি স্কুলে পড়েছে আর দুজনেই পড়াশোনায় ভালো। গুড, দুজনেই কাল থেকে স্কুলে আসুক। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আরে কিরণ, পূর্ণিমা, তাড়াতাড়ি আয়। জানো তো গত 3 মাসের মধ্যে এই মেয়ে দুটো খুব ভালো ইমপ্রুভ করেছে। দ্যাটস গ্রেট। এসব তোমারই পরিশ্রমের ফল ফাজিয়া। আমার একটা স্বপ্ন আছে, আমি নিজের একটা স্কুল খুলতে চাই। এটা খুব ভালো হবে। তুমি গরিব অসহায় বাচ্চাদের থাকার ব্যবস্থা আর ওদের জন্য ভালো এডুকেশনের কথা ভেবেছিলে, সেটা তুমি করে দিয়েছো। আর একদিন না একদিন তুমি তোমার নিজের স্কুল নিশ্চয়ই খুলবে, অ্যান্ড আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। দেখো, এরা সবাই জীবনে কিছু করে দেখাবে। ও আমার মেয়ে, আমাকে দেখা করতে বাধা দিতে পারেন না। দেখুন দাদা, আমি এখন আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। ফাজিয়া ম্যাডাম চলে এলে তারপর আপনি ভেতরে চলে আসবেন। উনি কখন আসবেন? এই তো আধ ঘন্টার মধ্যে চলে আসবেন। নমস্কার ম্যাডাম। আরে রঘু, কেমন আছো? এটা কি হয়েছে? আগে কাজ করতে গিয়ে পড়ে গেছিলাম। বলো কি দরকার? আমি কিরণ আর পূর্ণিমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ম্যাডাম, আর আমার দ্বারা হবে না। আমি ভেবেছিলাম কাজ করতে করতে বাচ্চাদের কোনো মতে সামলে নেব, কিন্তু এটা কিছুতেই হচ্ছে না। রঘু, কিরণ আর পূর্ণিমা দুজনেই পড়াশোনায় ভালো। ওরা এত ভালো যে জীবনে নিশ্চয়ই কিছু করে দেখাবে। আর কটা দিন অপেক্ষা করো, তারপর রোহিণী আর পূজাকেও আমি নিয়ে আসবো। না ম্যাডাম, আমি আর ওদের এখানে রাখতে পারবো না। যদি রাখতেই হয় তো রোহিণী আর পূর্ণিমাকে এখানে রেখে দিন, কিন্তু কিরণকে আমার সাথেই যেতে হবে। ওকে পূজার দেখাশোনা করতে হবে। আমার কাজের কোনো ভরসা নেই, আমাকে রোজ নতুন কাজ খুঁজতে হয়। পড়াশোনার প্রথম বছরটা কাটতে না কাটতেই পূর্ণিমা দিদি কিরণকে হস্টেল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন পূর্ণিমা আর রোহিণী হস্টেলে থেকে স্কুলে পড়াশোনা করছিল। দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল। এইভাবেই 2 বছর কেটে যায়। বাই বাই। কিরণের ফোন এসেছিল, ও বলল যে ও তোমাদের নিতে আসছে। আরে কিরণ দিদি, কিরণ কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদি। আরে অনেক বদলে গেছিস তুই। কিরণ, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি। আর জানিস, তুই যাওয়ার পর এরা খুব দুষ্টু হয়েছে। হোস্টেলের সব মেয়েদের খুব জ্বালায়।
দিদি, ওই যে সামনে বসে আছে না, ও ঘনশ্যাম মামা, আর যিনি পেছনে উনি নারায়ণ মামা। কিরণ, সত্যি করে বল, এই মামা কে? কোথা থেকে এসেছে? তাও আবার গাড়ি নিয়ে? দিদি, আগের বছরই আমার এদের সাথে আলাপ হয়েছে। আর তোর মা? আমি জানি না উনি কোথায়। আমার ওনার নাম্বার চাই। কিরণ, তুমি পূর্ণিমা আর রোহিণীর দিদি, তুমি ওদের নিয়ে যেতেই পারো, কিন্তু আমার মামার নাম্বার চাই, বলো। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, 11ই জুন স্কুল খুলে যাবে। 10 তারিখ রাতের মধ্যে ওরা যেন হোস্টেলে চলে আসে। হ্যাঁ দিদি, ওরা চলে আসবে। হ্যাঁ, মামার নাম্বারটা দাও। হ্যাঁ, আমি নিয়ে আসছি। কোনো প্রমাণ ছাড়া তুমি কারোর ওপর এরকম সন্দেহ করতে পারো না। তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে কিরণ পাল্টে গেছে। ও ভীষণ সেজে গুজে ছিল, ওকে বয়সের থেকে বড় লাগছিল। তারপর হঠাৎ করে ওর মামা এলো, তাও আবার গাড়ি নিয়ে। দেখো, আমি ওদের বাড়িটা দেখেছি, ওরা খুব গরিব। হতে পারে ওর মামা হঠাৎ কোনো জায়গা থেকে টাকা পেয়েছে আর এখন ওদের সাহায্য করতে চাইছে। তা কিন্তু মনে হলো না। আমার তো রোহিণী আর পূর্ণিমার জন্য খুব চিন্তা হচ্ছে। কিরণের পরিবর্তনটা আমাকে বেশ ভাবাচ্ছে। কিচ্ছু হবে না, জুন পর্যন্ত ওয়েট করো, স্কুল খুলবে, বাচ্চারা চলে আসবে। চিন্তা করো না, খেয়ে নাও। আরে তুই জানিস আমি সব বই পড়ে ফেলেছি। আমার তো ছুটিতে খুব মজা হয়েছে। এই মুটকি, তুই ছুটিতে কিছু খাসনি নাকি? কেমন আছো তোমরা? আরে দিদি, দিদি আরে ছুটি কেমন কাটলো? খুব ভালো। আরে মাসি, ওই ব্যাগটা নেহার, ওটা রুম নাম্বার 2 এ রেখে দাও। হ্যাঁ, ভালো আছে দিদি? ভালো আছি। The number you have called is currently switched off. Please try again later. The number you have called is currently switched off. হ্যালো। ঘনশ্যাম বাবু বলছেন? হ্যাঁ বলছি। ঘনশ্যাম বাবু, আমি ফাজিয়া পারভিন। রানীপুরের গার্লস হোস্টেলে আপনি কিরণের সাথে এসেছিলেন রোহিণী আর পূর্ণিমাকে নিতে, তখন আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ঘনশ্যাম বাবু, রোহিণী আর পূর্ণিমা ফেরেনি, আর কিরণের নাম্বারেও পাচ্ছি না। আচ্ছা, জানি না, আপনি ওদের বাড়িতে গিয়ে দেখুন। কিন্তু কিরণ তো বলেছিল আপনি ওদের দেখাশোনা করেন। হ্যাঁ ম্যাডাম, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো আর ওদের 24 ঘন্টা খেয়াল রাখি না। কিন্তু আমি ওই রঘুর ঘরটা 3 মাস ধরে বন্ধ পড়ে রয়েছে। আর সবাই গেল কোথায়? রঘু, ওর মেয়েরা, কিরণ, পূর্ণিমা, রোহিণী, পূজা। এখানে কোনো গন্ডগোল হয়েছিল ম্যাডাম, রঘুকে পুলিশ ধরে নিয়ে গেছিল। কেন? কোনো উল্টোপাল্টা কাজ হয়তো করেছিল, তখন থেকে ওই মেয়েরা ওর মায়ের কাছেই থাকে। কিন্তু ওদের মা তো অনেক আগেই ওদের ছেড়ে চলে গিয়েছে। দেখুন ম্যাডাম, আর কিছু আমি বলতে পারবো না। ঠিক আছে, চলি। রঘু? হ্যাঁ, রঘু দিনমজুরের কাজ করে। ওর 4টে মেয়ে আছে, কিরণ, পূর্ণিমা, রোহিণী, পূজা। না ম্যাডাম,
এরকম কোনো রঘুকে তো আমরা হেফাজতে নিইনি। কিন্তু আমাকে রঘুর পরিচিতরা তাই বলল। হতে পারে ম্যাডাম ওকে অন্য কোনো থানা থেকে ধরেছে, আমাদের এখানে তো নয়। হ্যালো। ঘনশ্যামবাবু, আমি ফাজিয়া। সরি, আমি আপনাকে আবার ডিস্টার্ব করলাম। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানে তো কেউ নেই। হ্যাঁ, হয়তো মেয়েরা ওর মায়ের কাছে গেছে, উনি হয়তো ওদেরকে নিয়ে গেছেন। ওদের মায়ের কোনো নাম্বার পাওয়া যাবে? অ্যাকচুয়ালি পূর্ণিমা আর রোহিণীর স্কুল খুলে গেছে, ওদের ওখানে জয়েন করতে হবে। এক মিনিট, আমি ওদের মা মালার নাম্বার আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ ঘনশ্যামবাবু। হ্যালো। হ্যালো, মালাদি বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? মালাদি, আমি রানীপুর থেকে ফাজিয়া পারভিন বলছি। আমি পূর্ণিমা আর রোহিণীর জন্য ফোন করেছি। ওরা কি আপনার কাছে? হ্যাঁ আমার কাছে আছে। কেন, কি ব্যাপার? মালাদি, আপনি হয়তো জেনে থাকবেন যে ওরা দুজন গত 2 বছর ধরে রানীপুরে আমার হোস্টেলে থেকে পড়াশোনা করে। এবছর ছুটিতে কিরণ ওদের এই বলে নিয়ে যায় যে স্কুল খুললেই ওরা ফিরে আসবে, কিন্তু স্কুল খুলে গেছে, ওরা ফেরেনি। না মানে ওরা আর পড়াশোনা করতে চাইছে না, তাই আর কি। এটা কি করে হবে? ওরা দুজন তো পড়াশোনায় খুব ভালো, ওরা এখানে খুব ভালো পড়াশোনা করছে। আমি তো ওদের মা, আমি ওদের খুব ভালো করে চিনি। কথাটা তা নয় মালাদি, কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার। আমি বললাম না ওরা আর পড়াশোনা করবে না, ওরা আমার মেয়ে, ওদের ভালো মন্দটা আমি জানি। মালাদি, হঠাৎ করে কি হলো? আপনি ওদের ভবিষ্যতে চিন্তা করেন না? নিজের মেয়েদের খেয়াল কিভাবে রাখতে হবে সেটা আপনার কাছ থেকে শিখবো না। ঠিক আছে মালাদি, যা আপনার ইচ্ছে। আপনার বাচ্চা আপনিই বেশি ভালো বুঝবেন। মালাদি, তবু আমার আপনার কাছে রিকোয়েস্ট, ওদের কাছাকাছি যে কোনো স্কুলে ভর্তি করে দিন, ওদের পড়াটা বন্ধ করবেন না। আচ্ছা, এখন আপনি কোথায় আমি আছেন? খেরাম গ্রামে আছি, আমি আপনার কথাটা মাথায় রাখবো। শুনে ভালো লাগলো। আপনার হয়তো ওদের স্কুল লিভিং সার্টিফিকেটের দরকার হবে, আপনি বললে আমি পাঠিয়ে দেব। না না, রেখে দিন, আমি নিজেই নিয়ে নেব। ওদের স্কুলের নাম আচার্য বিদ্যা ভবন, এই রানীপুরেই। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, এটা আমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। যতটা তুমি করতে পারতে সেটুকু তুমি করেছো ফাজিয়া, এর বেশি তুমি কি করবে বলো? এত বিচলিত হয়েও না, আর এত ভেবো না। কি করে ভাববো না বলো? আমার মন বলছে কোনো গোলমাল আছে। আমি বুঝতে পারছি ওদের জন্য তোমার চিন্তা হচ্ছে, কিন্তু তুমি শুধুমাত্র একজন সোশ্যাল ওয়ার্কার। ওই বাচ্চাদের তুমি পেরেন্টসও নও আর গার্জিয়ানও নও, তাই বলছি এত ভেবো না। আই এম সরি স্যার, আমি চিন্তায় ছিলাম তাই আপনাকে বলা হয়নি। পূর্ণিমা আর রোহিণী আর স্কুলে আসবে না, ওদের মা চায় না ওরা ফিরে আসুক। দ্যাটস ফাইন, কিন্তু আপনি তো অফিসে ফোন করে বলেছিলেন যে ওদের স্কুল লিভিং সার্টিফিকেটটা নেবার জন্যে ওদের মা আসবে। হ্যাঁ স্যার। কিন্তু ওদের মায়ের কোনো ফোনও আসেনি আর ওনারা সার্টিফিকেট কালেক্টও করেননি। আমি ভাবলাম আপনাকে ইনফর্ম করে দিই। এর মানে হলো যে ওরা ওদের গ্রামের কোনো স্কুলে এখনো পর্যন্ত কোনো অ্যাডমিশন নেয়নি। আসলে পূর্ণিমার ব্যাপারে আমি খুব কনসার্ন ছিলাম, কারণ ওই মেয়েটি পড়াশোনাতে খুব ভালো ছিল। আমি জানি স্যার, কিন্তু আমি আর কি করতে পারি যখন বাবা মাই চায় না যে বাচ্চাদের ভালো শিক্ষা, ভালো ভবিষ্যৎ দিতে। আমার তো তখনও খারাপ লেগেছিল যখন কিরণকে স্কুল ছাড়ানো হয়, আর এখন রোহিণী আর পূর্ণিমারও সেই একই দশা। আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত।
হ্যালো, মালাদি, আমি রানীপুর থেকে ফজিয়া বলছি। এখন কি চাই আপনার? মালাদি, আপনি পূর্ণিমা আর রোহিণীর আচার্য বিদ্যাভবন থেকে স্কুল লিভিং সার্টিফিকেট এখনো নেননি। আপনি ওদের অন্য কোনো স্কুলে ভর্তি করেছেন তো? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি ওরা আমার মেয়ে, আপনি ওদের চিন্তা করা ছেড়ে দিন। মালাদি, আপনি এভাবে ওদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একটা ভালো ভবিষ্যতের ওদের অধিকার আছে। ওদের মা আমি না আপনি। আপনি কেন নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছেন না? মালাদি প্লিজ, আপনি রাগ করবেন না। আমি রোহিণী আর পূর্ণিমার ভালো চাই। আমি কি একবার পূর্ণিমার সাথে কথা বলতে পারি? না, কোনো দরকার নেই। ওদের ভালো মন্দ বোঝার জন্য আমি এখানে আছি। আর দ্বিতীয়বার যদি আপনি আমাকে ফোন করেছেন, আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। আর আমি ওনাদের জানাবো যে আপনি আমার মেয়েদের মাথা খাচ্ছেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি কি একবার পূর্ণিমার সাথে কথা বলতে পারি? না, কোনো দরকার নেই। ওদের ভালো মন্দ বোঝার জন্য আমি এখানে আছি। আর দ্বিতীয়বার যদি আপনি আমাকে ফোন করেছেন, আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। আর আমি ওনাদের জানাবো যে আপনি আমার মেয়েদের মাথা খাচ্ছেন। একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে ফৌজিয়া পারভিন শুধুমাত্র এটুকুই করতে পারতেন। তিনি পূর্ণিমাকে পাঠিয়ে দেওয়ার জন্য তার মায়ের উপর আর কোনোভাবেই চাপ দিতে পারতেন না। আর না তিনি বাচ্চাদের গ্রামের কোনো স্কুলে ভর্তি করবার জন্য জবরদস্তিও করতে পারতেন। কিন্তু ফৌজিয়া এগুলো নিয়ে চিন্তিত ছিলেন, উদ্বিগ্ন ছিলেন। ওনার মনে কিছু ভয় ছিল, আর সেই ভয়টা সত্যি হয়ে গেল যখন 1 মাস পর পূর্ণিমার ফোন আসলো। হ্যালো। হ্যালো ফজিয়া দিদি। হ্যাঁ, কে বলছো? দিদি, আমি পূর্ণিমা বলছি। আরে পূর্ণিমা, কেমন আছিস তুই? দিদি, আমি ঠিক নেই দিদি, প্লিজ আমাকে সাহায্য করো। পূর্ণিমা, কি হয়েছে? কোথায় আছিস তুই এখন? দিদি, আমি এখন কিশোরের রঙ্গোলি নাট্যগৃহে আছি। দিদি, এরা আমায় জোর করে এখানে আটকে রেখেছে। খুব খারাপ খারাপ কাজ করায় দিদি। পূর্ণিমা, কাঁদিস না। দেখ, কিন্তু তুই ওখানে গেলি কি করে? আমি তো ভেবেছিলাম তুই তোর মায়ের কাছে। তাড়াতাড়ি কর, সহিতা ম্যাডাম এক্ষুনি চলে আসবে। আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি ফোন দে। হ্যালো, হ্যালো পূর্ণিমা। দিদি, আমি তোমায় পরে ফোন করব। আমি জানি না ও কার নাম্বার থেকে ফোন করেছিল, আর এখন তো কেউ ফোনও ধরছে না। কেশর, আরলার পাশে একটা ছোট্ট গ্রাম। শোনো, আমি কি ওর মায়ের সাথে কথা বলে দেখবো? জানি না ফাজিয়া, ওর মাই হয়তো ওখানে পাঠিয়েছে ওকে। আর আমরা এখনো এটা জানতে পারিনি যে ও ওখানে পৌঁছলে কি করে। আর আমি নেটে দেখছি রঙ্গোলি নাট্যগৃহের কোনো খোঁজই পেলাম না। দেখো, আমার খুব চিন্তা হচ্ছে। ও খুব কাঁদছিল আর বলছিল যে ওখানে খুব ভুলভাল কাজ করানো হয়। একবার ভাবো তুমি, ও 14 বছরের একটা বাচ্চা। ফাজিয়া, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা এখনো পর্যন্ত জানি না পুরো ব্যাপারটা কি। ওই নাম্বারটাই, পূর্ণিমা। ধরো। হ্যালো, পূর্ণিমা বলছি দিদি। পূর্ণিমা, এটা কার নাম্বার? দিদি, এখানে একটা সিকিউরিটি গার্ড আছে, ওকে আমি আমার সব কথা বলেছি। উনি খুব ভালো লোক, উনিই আমাকে ফোন দিয়েছে কথা বলার জন্য। কিন্তু পূর্ণিমা, তুই ওখানে গেলি কি করে? কিন্তু গ্রামের লোকেরা যে বললো তোরা তোদের মায়ের কাছে আছিস। তোর মাকে ফোন করাতে উনি এড়িয়ে গেলেন। আর কিরণ কোথায়? আমি জানি না কিরণ দিদি কোথায় আছে। আমাকে তোমার মা এখানে বিক্রি করে দিয়েছে। এখানে কাস্টমারের সামনে না চায়, আর যে কাস্টমারের আমাকে পছন্দ হয়ে যায় তার সঙ্গে খারাপ কাজ করতে বলে। দিদি, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ।
দেখ তুই কাঁদিস না, আমি আমি কিছু একটা করছি। সবার আগে তো আমাকে তোর ঠিকানা খুঁজতে হবে, তবে আমি তোকে সাহায্য করতে পারবো। দিদি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। শুনছো, আমাকে ওকে সাহায্য করতে হবে। ওকে যে করে হোক ওই পার্ক থেকে বের করতে হবে। ও বললো যে ওর মাই নাকি ওকে ওখানে বিক্রি করেছে। ফাজিয়া, আমাদের খুব সাবধানে চলতে হবে। পূর্ণিমার কথা শুনে মনে হচ্ছে যে এটা কোনো প্রস্টিটিউশন র্যাকেট। কিন্তু ও তো একটা বাচ্চা, মাত্র 14 বছরের। ফাজিয়া, ওকে ওর মা বেচে দিয়েছে। আর এটা যখন কোনো ডান্স একাডেমির নামে চলছে, এর মানে ওরা খুব পাওয়ারফুল লোক। আমাদের গজানন্দ বাবুর সাথে কথা বলতে হবে, উনি আমাদের ঠিকমতো গাইড করতে পারবেন। হুম 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 হ্যাঁ, ওসব ঠিক আছে, আমি দেখে নেব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ও রঙ্গোলি নাট্যগৃহতে আছে, তাই তো? ও ওখানে বন্দি, মনে হয় ওর মাই ওকে বিক্রি করেছে। দেখুন, আপনি যা বলছেন সেটা সত্যিও হতে পারে। আমি ওই এরিয়ার সমস্ত ডিটেলস বার করিয়েছি। যদি এটা সত্যি হয় তাহলে আমাদের ওই মেয়েটাকে বাঁচাতে হবে। ওদের মাথার উপর অনেক বড় হাত আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। গজানন্দ বাবু, আমরা কি করে ওই বাচ্চাটাকে ওখান থেকে বের করে আনতে পারবো? আমরা কি ওই সরিতা ম্যাডামের সাথে কথা বলতে পারি না? না, ওখানে পুলিশকে রেড করতে হবে। সত্যি বলতে কি, এসব ধান্দায় ওপরতলার সাপোর্ট ছাড়া হয় না। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। তাহলে কি করব গজানন্দ বাবু? পূর্ণিমা খুব ভালো মেয়ে, ওর পুরো ফিউচার পড়ে আছে। হঠাৎ করে ওর মা বাবার কাছ থেকে নিয়ে এলো, ওর বাবার কোনো খোঁজ খবর নেই, ওর দিদিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ও কোনো রকমে ফোন করে আমাকে ওর অবস্থা জানিয়েছে। আমি মুম্বাইয়ের কিছু বড় অফিসারদের চিনি, আমি তাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। আমার সাজেশন যে আপনি ওদের সঙ্গে দেখা করুন, ওরা নিশ্চয়ই আপনাকে কোনো সাহায্য করবে। গজানন্দ বাবু, আপনি চাইলে সব হবে। দেখুন, আমারও কিছু অসুবিধা আছে। হতে পারে আপনি যে মেয়েটার কথা বলছেন সে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু অনেক মেয়েই আছে যারা স্বইচ্ছা এই কাজ করে। আর এসব একটা কালচারাল সেন্টারের মতো চলে, সরাসরিকে কিছুই করা যাবে না, অন্য উপায় খুঁজতে হবে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে দেখছি, আর কাল আপনাদের বলে দেবো। আর আপনারা ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করে নেবেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
আমার লাস্ট পরশু ওর সাথে কথা হয়। আমরা এবার কোনো লোকাল পুলিশের হেল্প নেব না। এরপর আমি আপনাকে একজন সিআইডি অফিসারের সাথে আলাপ করিয়ে দেবো। হ্যালো শামশের বাবু, আমি মিহির বলছি। নমস্কার মিহির বাবু, বলুন। শামশের বাবু, একটা বাচ্চা মেয়ের কেস, যাকে কিড স্যারে আটকে রাখা হয়েছে। এটা তো আরলার বাইরের এলাকা। বিষয়টা সেন্সিটিভ, মেয়েটাকে বাঁচাতে হবে। রানীপুরের একজন সোশ্যাল ওয়ার্কার পারভিন এই কেসটাকে নিয়ে এসেছেন, ওনাকে আপনার কাছে পাঠাচ্ছি। ও শিওর। আপনি শামসের মোহাম্মদের সাথে দেখা করুন, উনি সিআইডি ব্রাঞ্চের এপিআই, উনি এবার কেসটাকে দেখবেন। দেখুন, আমি রঙ্গোলি নাট্যগৃহের ব্যাপারে খোঁজ নিয়েছি। স্যার, আমি যে মেয়েটার কথা বলছি তার নাম পূর্ণিমা, আর ওর বয়স 14। দেখুন ম্যাডাম, আমাকে আমার টিমের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে, তারপরে আমি রেড প্ল্যান করব। এটা আপনি কবে করবেন স্যার? কারণ বাচ্চাটার অবস্থা খুব খারাপ। আপনি চিন্তা করবেন না, আমরা খুব দ্রুত কাজ করছি। শামশের বাবু, আমি ফৌজিয়া পারভিন। ইয়েস ম্যাডাম। শামশের বাবু, আপনার সাথে দেখা করেছি 2 দিন হয়ে গেল, কিন্তু আপনি এখনো পর্যন্ত রেড করেন। দেখুন, আমাদের টিম বিষয়টা নিয়ে পর্যালোচনা করছে, আর রেড করার জন্য নির্দিষ্ট সময় আছে, আমরা তারই অপেক্ষা করছি। স্যার, আপনি বুঝতে পারছেন না, ওখানে ওই মেয়েটার এক একটা দিন খুব কষ্টে কাটছে। দেখুন ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, ওনাদের কোনোভাবে জানতে দেওয়া চলবে না। স্যার, যা করার তাড়াতাড়ি করুন, ও কষ্টে আছে আর আমাদের ওকে বাঁচাতে হবে। ডোন্ট ওরি, আমরা দ্রুত কাজ করছি। ফাজিয়া, যা আমরা করতে পারতাম সেটা তো আমরা করেছি। এতে কি হচ্ছে? কিছুই না। পূর্ণিমা তো এখনো ওখানেই আটকে আছে। ফাজিয়া, আমরা ভেতরে ঢুকে ওকে বাঁচাতে পারবো না, আমাদের সঠিক আর অফিসিয়াল পদ্ধতিতেই এগোতে হবে। কিন্তু ওর অবস্থাটা বোঝো, 4 দিন হয়ে গেল। পূর্ণিমা সেই নাম্বারটা থেকে ফোন। হ্যালো দিদি, প্লিজ আমাকে বাঁচাও, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পূর্ণিমা, আমি চেষ্টা করছি। দিদি প্লিজ যাও করে আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। দেখো, আমি চেষ্টা করছি, শুধু একটু সময় লাগছে। রোজ রোজ নতুন লোক এসে খুব খারাপ কাজ করায়, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। শোন, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি তোকে ওখান থেকে আনবো, খুব তাড়াতাড়ি। দেখ, তুই যাদের সঙ্গে কথা বলছিস তাদেরকে বল যা করা তাড়াতাড়ি করতে। আমি কিন্তু তোকে আর বেশি সাহায্য করতে পারবো না। আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমি তো সমস্যায় পড়বই, তুইও আমার থেকে বেশি সমস্যায় পড়ে যাবি, বুঝেছিস? খুব কষ্টে আছে ও, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি আর এভাবে ওদের অপেক্ষা করতে পারবো না, যারা এখনো শুধু ভেবেই চলেছে। আমাকেই কিছু করতে হবে। 14 বছরের পূর্ণিমাকে ওই খাঁচার থেকে বার করে আনার পুরো দায়িত্ব একজন সমাজসেবিকা ফৌজিয়া পারভিনের কাঁধে চলে এসেছিল। ফৌজিয়া কি পূর্ণিমাকে ওদের খপ্পর থেকে বাঁচাতে পারবেন? পারফর্মিং আর্ট সেন্টারের মুখোশের আড়ালে চলা দেহ ব্যবসার চোরাবালিতে ফেঁসে থাকা পূর্ণিমা আর তার মতো আরো অনেক মেয়ে। এটা এমন একটা জায়গা ছিল যেখানে বেশিরভাগ নাবালিকা মেয়েদের জোর করে গ্রাহকদের খুশি করার জন্য ঠেলে দেওয়া হতো। এরকম একটা জায়গায় এরকম ব্যবসা কি গ্রাহকদের সম্মতি বা সাহায্য ছাড়া কখনো সফল হতে পারে? এখানে যারা যায় তাদের বেশিরভাগই সাধারণ মানুষ, যারা অন্যায় কাজ দেখেও এড়িয়ে যায় আর বাস্তবটার থেকে মুখ ঘুরিয়ে রাখে। ওখানকার মেয়েদের সত্যিটা জানা সত্ত্বেও, তাদের কষ্টটা বুঝতে পারা সত্ত্বেও চুপ করে থাকে। পরের পর্বে আমরা আপনাদের দেখাবো এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। জয় হিন্দ।